একি আনাজ পাতি কিছুই তো নেই, আমি রান্না করব কি করে? কি গো শুনছো? এই কি গো তখন থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছ? তাড়াতাড়ি ওঠো গো। হ্যাঁ, কে কে? আরে আমি গো আমি তোমার অভাগিনী স্ত্রী। বাড়িতে যে রান্না করার জন্য একটাও আনাজপাতি নেই সে খেয়াল তোমার আছে? এই মরেছে, যে কটা টাকা পয়সা ছিল সবই তো কালকে বটা ঘটাকে বকশিস দিয়েছি। এখন কি হবে? শোনো, এমনিতেই মাসের শেষ, তার ওপর গোপালের জ্বালায় উপরি রোজগার সব বন্ধ হয়ে গেছে। তুমি চাল ডাল যা আছে তাই রান্না করো, এখন বাজার করতে যেতে পারবো না। ওসব আমি শুনবো না। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, তুমি এখন বাজার যাবে, শাকসবজি মাছ আনবে, যাও। তারপর শাড়ির দোকানে যাবে, আমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে আসবে। রথের দিন ওই শাড়ি পরে বিকেলে ঘুরতে বের হবো। কি মহারাজ, রোজ তো আমাকে দেরি করে আসার জন্য গান বন্ধ করে। আজ তো রাজসভায় মন্ত্রী মশাইয়েরই কোনো পাত্তা নেই। তাই তো দেখছি। আজ আসলে আচ্ছা করে বলবো। মন্ত্রীর কথা বাদ দাও তো। তা সামনে তো জগন্নাথ দেবের রথযাত্রা, তা তোমরা সবাই কি পরিকল্পনা করছো? মহারাজ, আমি তো এবারে ভেবেই রেখেছি, রথের মেলায় কলার দোকান দেব, তাতে রথ দেখা কলা বেচা দুই হবে। বাবা গোপাল, তুমি পারো বটে, সত্যি। তা গোপালেরটা তো শুনলাম, তা বাকি সবাই কি করবে? জিলিপি খাবো, ঘুগনি খাবো, কিনবো পাঁপড় ভাজা, মেলায় যাবো, রথ টানবো, খাবো জিভে গজা। এটাই আমার পরিকল্পনা। প্রণাম মহারাজা। আহা, সভাকবি, তোমার কবিতা শুনে মন ভরে গেল। কিন্তু সভাকবি, আবার দেখো, এই শরীরে এত কিছু একবারে খেয়ে লেজে গোবরে হয়ে যায় না জানো? যত সব। একই মহারাজ, রাজসভা শুরু হয়ে গেছে? বাবা, তা এতক্ষণ কোন জগতে ছিলে বলো তো মন্ত্রী? আর বলবেন না মহারাজ, মাসের শেষ, হাতে টাকা নেই, ঘরে আনাজপত্র কিচ্ছু নেই, তার উপর গিন্নির বায়না সামনে রথযাত্রার আগে ভালো শাড়ি কিনে দিতে হবে। রাজ্যের মন্ত্রী দেরি করে রাজসভায় ঢুকছে, তার হাতে টাকা নেই। লজ্জা লজ্জা, ঘোর লজ্জা। মহারাজ, আপনি আমায় কিছু টাকা দিন, নইলে আমার গিন্নি আমায় আস্ত রাখবে না। না, ওসব টাকা পয়সা আমি দিতে পারবো না। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, অনেক খরচা আছে। তোমায় এখন অতিরিক্ত টাকা আমি কিছুতেই দিতে পারবো না। মহারাজ, মানুষের মধ্যেই তো জগন্নাথ দেব ভগবান বিরাজ করেন। আমার মতো একটা জলজ্যান্ত মানুষরূপী ভগবানকে খালি হাতে ফিরিয়ে দেবেন মহারাজ? মন্ত্রী মশাই, ভগবান তো আপনাকে খেটে খাওয়ার জন্য হাত দিয়েছেন, গায়ে শক্তি দিয়েছেন, মাথায় বুদ্ধি দিয়েছেন, তবু হাত পাততে আপনার লজ্জা করছে না? তুমি ফোড়ন কাটা বন্ধ করো গোপাল। মহারাজ, আমার বউ নতুন শাড়ি না পেলে খুব রেগে যাবে। আপনি একটু আমার দিকটা দেখুন। দূর ছাতা, আমার মাথা খেও না তো, চুপচাপ থাকো আর নইলে বিদে হও। কি গো, হাত খালি কেন? বাজার কোথায়? বাজার কিভাবে আনবো গিন্নি? টাকাই তো নেই। মহারাজের কাছে কত করে চাইলাম, ভাবলাম মহারাজ কিছু টাকা পয়সা দেবেন, কিন্তু বেটা গোপাল এমন ফোড়ন কাটলো, আমার কোনো কথাই মহারাজ কানে নিলেন না। ও গোপাল গোপাল গোপাল, ওই একটা লোক তোমাকে সারা জীবন নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে গেল, আর তুমি কিছুই করতে পারলে না। বলছি, তুমি কি কিছু করছো নাকি সারাদিন না খেয়েই থাকতে হবে? ওই ভাত তো বসিয়েছি। ঠিক আছে গিন্নি, আজকে তাই খেয়ে নি, কালকে থেকে আর এরকম কষ্ট হবে না। কালকে থেকে মন্ত্রী নয়, রাজার হালেই থাকবে। হঠাৎ করে তোমার কি হলো গো?
কোনো গুপ্তধনের কথা মাথায় এলো নাকি? সেসব তুমি কালকেই জানতে পারবে। আমি হলাম এ রাজ্যের মন্ত্রী, মাথার পোকা নড়লে পরে হয়ে উঠি ষড়যন্ত্রী। দাদু, অনেকদিন তোমার কাছে গল্প শুনিনি, আজকে আমরা তোমার কাছে গল্প শুনবো। হ্যাঁ দাদু, গল্প শুনবো গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে বল, কি গল্প শুনবি বল। দাদু, সামনে তো রথযাত্রা, আমরা জগন্নাথের গল্প শুনবো দাদু। আচ্ছা দাদু, সব দেবদেবীর হাত আছে, কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাত নেই কেন? শোন তাহলে, উড়িষ্যার রাজা পুরীতে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেন। সেই মন্দিরে এই তিন দেবদেবী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করান যে শিল্পীকে দিয়ে। সেই শিল্পীর শর্ত ছিল মূর্তি সম্পূর্ণ তৈরি না হওয়া অবধি যেন কেউ ওই গৃহে না ঢোকে, নইলে যতটা মূর্তি তৈরি হয়েছে ঠিক ততটাই থাকবে। তারপর কি হলো দাদু? এবার এদিকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু মূর্তি বানানোর কাজ শেষ হয়নি। রাজামশাইয়ের তো ধৈর্য ধরে না। তিনি কৌতূহলবশত মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেখেন, কিন্তু তখনও কোনো বিগ্রহের হাত বানানো হয়নি। শিল্পীর কথা অনুযায়ী সেই ওই অবস্থাতেই তিন দেবদেবীর মূর্তি বানানো অর্ধ সমাপ্ত রেখে চলে যান। তাহলে দাদু, হাত না থাকলে ওরা কিভাবে খাবার খায়, বাকি কাজ করে? ওরে বোকা, জগন্নাথ মানে তো জগতের নাথ। আমাদের সকলের মধ্যে তিনি আছেন, তিনি আমাদের সকলের হাত দিয়ে খাবার খান, বুঝলি? হ্যাঁ দাদু, বুঝলাম। জয় জগন্নাথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর চরণের সেবা লাগে। একই মন্ত্রীমশাই সব ছেড়ে ছুড়ে এখন হঠাৎ করে জগন্নাথ দেবের ভক্ত হয়ে উঠেছেন। অদ্ভুত ব্যাপার স্যাপার। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এ কি মন্ত্রীমশাই, আপনি এই সাধু বেশে? আমি আর মন্ত্রীমশাই নয় গো পুটির বাবা, আমি এখন জগন্নাথ দেবের সেবাই। সামনে রথযাত্রা, তাই এখন আমার একটাই ধ্যান জ্ঞান, জয় জগন্নাথ। দাও পুটির বাবা, জগন্নাথ দেবের নামে কিছু সেবা দাও। এ কি পুঁটির মা, শুধু এইটুকু? যিনি জগতের নাথ জগন্নাথ, তার কি এইটুকু চাল সবজিতে পেট ভরবে পুঁটির মা? কিন্তু আমাদের তো এইটুকুই সামর্থ্য মন্ত্রীমশাই। আরে ঈশ্বরের নামে যত দেবে ঈশ্বরের কাছ থেকে তত পাবে। আমাদের তো আর দেওয়ার মতো কিছুই নেই মন্ত্রীমশাই। চাষাবাদে কোনো রকমের দিন চলে, থাকার মধ্যে আমার ওই 1.5 বিঘা জমি, ব্যাস। আরে পুঁটির বাবা, ওটাই দিয়ে দাও। যা দেওয়ার সবই তো ঈশ্বরের নামে দিচ্ছ, আর মরে গেলে তো তার কাছেই ফিরে যেতে হবে। এই সুযোগ, রথযাত্রার আগে ঈশ্বরকে যত দেবে, রথযাত্রার পরে ঈশ্বরের কাছ থেকে তার দ্বিগুণ পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ওই 1.5 বিঘা জমি জগন্নাথের নামে দিয়ে দিলাম। আমি সব ঈশ্বরের নামে দিয়ে দিলাম, কিন্তু রথযাত্রার পরের দ্বিগুণ জমি পাবো তো? পাবে না মানে? ঈশ্বর কখনো কথার খেলাপ করেন না। আমি আগে তোমাদের মতো গরিব ছিলাম, তারপর রথযাত্রার আগে সব জগন্নাথ দেবের নামে সমর্পণ করতেই কিছুদিন পরে হয়ে উঠি কৃষ্ণনগরের মন্ত্রী, বুঝেছ? নাও, আমি কাগজপত্র নিয়ে এসেছি, একেবারে টিপ স্বাক্ষর দিয়ে লিখে দাও, সব জগন্নাথ দেবের নামে দিয়ে দিলে। জয় জগন্নাথ দেবে জয়, জয় জয় জগন্নাথ। বাবা, তোমরা তো জানো না, এইভাবে ঈশ্বরের নাম ভাঙিয়ে রাজ্যবাসীর সব জমি জমা কেড়ে নেব, তারপর আমায় আর দেখে কে? মহারাজও কিচ্ছু করতে পারবেন না, সব একেবারে লিখিত পরিত করে নিচ্ছি। শোনো, প্রতিবারের মতো এবারেও রথযাত্রার দিন রাজবাড়ির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হবে। তোমরা সবাই সপরিবারে হাজির থাকবে কিন্তু। মহারাজ, একটা বিষয়ে খেয়াল করেছেন, মন্ত্রীমশাই আজকেও এখনো রাজসভায় আসেননি। কিন্তু ওই কালকে তো সন্ধ্যাবেলায় মন্ত্রীমশাইকে দেখলাম ওই গেরুয়া পরে রাস্তায় রাস্তায় ঘুরঘুর করছে। আবার এটাও দেখুন, নতুন এক রকমের ভিক। আমাদের মন্ত্রী মশাইয়ের লীলা বোঝা খুব মুশকিল। মুশকিল আসান করার জন্যে
আমি তো আছি নাকি হ্যাঁ আপনারা অত চিন্তা করবেন না। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি মন্ত্রী, তুমি একই বেশে এসেছো? সামনে জগন্নাথ দেবের রথযাত্রা, আমি ওনার সেবাই। আমাকে নিয়ে পরিহাস করবেন না মহারাজ। দুদিনের যোগী ভাতেরে বলে অন্ন, মন্ত্রীমশাইয়ের ভেক দেখে রাজসভা আজ ধন্য। মুখ সামলে কথা বলো গোপাল। মহারাজ, আপনাকে শুধু একটা কথা বলতেলাম, আমি রথযাত্রা অবধি রাজসভায় আসতে পারবো না। বুঝতেই পারছেন, এই জগন্নাথ দেবের সেবায় ব্যস্ত থাকবো। হ্যাঁ, এই তোমরা মাঠ থেকে উঠে পড়ো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। কেন মন্ত্রীমশাই, মাঠে গাছের যত্ন না করলে এবার শস্যের ফলন ভালো হবে না যে? সেসব তোমাকে দেখতে হবে না, যা দেখার আমি দেখবো। কি বলছেন আপনি? আমরা কাজ না করলে জমির মালিক রেগে যাবে না? শোনো, এই জমির মালিক এখন স্বয়ং পরমেশ্বর জগন্নাথ দেব, আর আমি ওনার সেবাই। তাই যা দেখার আমি দেখব। তোমাদের মালিক জগন্নাথ দেবের নামে সব জমি লিখে দিয়েছেন, তাই চটপট জমি থেকে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। না না না, এ কি করে হয়? চাষ না করলে আমরা খাবো কি? তোমরা তোমাদের মালিকের ভাগ চাষি, আর এখন জমির মালিক পাল্টে গেছে, তাই তোমাদের আর দরকার নেই। যা বাটা ঘটা, বেটাদের জমি থেকে তুলে দে, আর কথা না শুনলে লাঠি মেরে জমি থেকে ভাগিয়ে দে। ওরে বাবা, পালাও পালাও পালাও! বিপদে পড়লাম রে বাবা। যা লোকের তাই জগন্নাথের, আর যা জগন্নাথের তাই আমার। মন্ত্রীমশাই, আপনার কি বুদ্ধি! একটু একটু চরণধুলি দিন। ওরে, ভেজা জমিতে দাঁড়িয়ে থেকে পায়ে কাদা লেগেছে, একটু শুকিয়ে যাক, ঠিক ধুলো করে দিয়ে দেব। হ্যাঁ, চল এবার ভোলার দোকান আর পুঁটির বাবার জমি কবজা করতে হবে। ও গোপাল দাদা, গোপাল দাদা, বাড়িতে আছো? আমাদের সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। বলি এই ভর দুপুরে কি সর্বনাশ হয়েছে গো পুঁটির বাবা? শুধু আমার নয়, আমার মতন অনেক চাষি মুদি অনেকেরই সর্বনাশ হয়ে গেছে গো। গোপাল, ওই মন্ত্রী মশাই জগন্নাথ দেবের সেবার নাম করে আমাদের সর্বস্ব নিয়ে গেছে, শুধু ওই থাকার জায়গাটুকুই পড়ে আছে। হ্যাঁ, সে কি, কিভাবে? আর বলো না গোপাল দাদা, কালকে বিকেলে কি কাণ্ড! তোমরা এতটাই বোকা, মন্ত্রী চাইলো আর দিয়ে দিলে? দূর, আমরা কিভাবে বুঝবো? মন্ত্রী মশাই তো আর নিজের জন্য চাইনি, চেয়েছে ওই জগন্নাথ দেবের সেবার জন্য। আর এখন নিজেই আমার দোকান, ওই পুটির বাবার জমি, আরো অনেকের জমি ওই লাঠিয়ালদের দিয়ে দখল করে রেখেছে। ঠিক আছে, ঠিক আছে, কালকে সকালে রাজসভায় তোমরা এসো, আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা গোপাল দাদা, তোমার এইটুকু আশ্বাসই যথেষ্ট। আমরা কালকে তাহলে রাজসভাতেই আসবো। আপনি বলুন মহারাজ, এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। তোমরা তো দেখছি হদ্দবোকা। মন্ত্রী যে সব সময় ষড়যন্ত্র করতে থাকে সেটাও বোঝো না। আমরা তো খেটে খাই মহারাজ, অত কথার মার প্যাঁচ বুঝি না। উনি বললেন যাই আমাদের তাই জগন্নাথের, আর যাই জগন্নাথের তাই আমাদের। তাই তাই জগন্নাথের নামে বিশ্বাস করে দিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমাকে ভয় দেখালো, যদি রথযাত্রার আগে দোকানটা ভগবানকে দিই তাহলে ঘোর অমঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী তো এখনো আসেনি। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে এক্ষুনি ধরে বেঁধে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। ধরে বেঁধে আনতে হবে না মহারাজ, আমি নিজেই পায়ে হেঁটে চলে এসেছি। এ কি শুনছি মন্ত্রী, তুমি জগন্নাথ দেবের নাম করে লোকজনদের কাছ থেকে জায়গা জমি হাতিয়েছ? এ মা, ছি 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 ছি, এ কি বলছেন মহারাজ? আমি তো জগন্নাথের সেবার জন্য নিয়ে এসেছি। যা মানুষের তাই জগন্নাথের, আর ওনারা স্বেচ্ছায় দান করেছেন। কিন্তু এটা তো কথা ছিল না যে আমরা ওই জমিতে চাষ করতে পারবো না। এটাও কথা ছিল না যে আমি দোকানে বসতে পারবো না। কে বলেছে মহারাজ? আমি চুক্তিপত্র
সঙ্গে করেই নিয়ে এসেছি। ওখানে ছোট ছোট করে সব লেখা আছে। ওনারা পড়ে দেখেননি, সেটা ওনাদের ভুল। জয় জগন্নাথ। হে ঈশ্বর, তুমি দেখো। মন্ত্রী মশাইয়ের গাঁটে গাঁটে কি বুদ্ধি! মহারাজ আপনি মন্ত্রীকে আচ্ছা সে ধোলাই দিন, সব জমি ওদের ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, হুম, বললেই হলো। ফেরত নিতে হলে জগন্নাথ দেবের কাছ থেকে নিতে হবে। আমি তো ওনার সেবক মাত্র। হ্যাঁ, সেটাই তো মুশকিল। মন্ত্রী তো আর নিজের নামে চাইনি যে চাপ দিয়ে ফেরত নেব, কিন্তু ভগবানের কাছ থেকে কিভাবে ফেরত চাইবো? আমি আসি মহারাজ, সামনে রথ, আমার অনেক কাজ আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ তো বড় মুশকিলে পড়া গেল। কি করা যায় বলো তো? আমরা ভাগ চাষি মহারাজ, চাষ না করলে আমরা খাবো কি মহারাজ? তোমরা কেউ কিছু বুদ্ধি দাও না, মানে কিভাবে মন্ত্রীকে জব্দ করা যায়। না মহারাজ, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। গোপাল, আরে ও গোপাল, তুমি অন্তত কিছু বলো। মহারাজ, আমার মতে আমাদেরকেও সেই উপায়ে মন্ত্রীকে জব্দ করতে হবে যেভাবে মন্ত্রী সবাইকে ভোগাচ্ছে। সেটা কিভাবে? ওই যে, যাই মানুষের তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মানুষের। আহা, কি বোঝাতে চাইছো খুলে বলো তো। মহারাজ, মন্ত্রীমশাই যে বাড়িতে থাকেন ওটা তো আপনিই দান করেছিলেন রাজ্যের মন্ত্রীর প্রাপ্ত সম্পত্তি হিসেবে। আজ থেকে ওই বাড়িটা আপনি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিন, আর ওই বাড়ি ভেঙে একটা মন্দির বানানোর পরিকল্পনা করুন। তাহলেই দেখবেন মন্ত্রীমশাই সোজা রাস্তায় চলে আসবেন। সাবাস গোপাল, সাবাস। এই জন্যেই তুমি আমার রাজসভার রত্ন। আমি আজই সব ব্যবস্থা করছি। মন্ত্রীর বাড়ি ভেঙেই তৈরি হবে কৃষ্ণনগরের জগন্নাথ দেবের মন্দির। গিন্নি, তাহলে আর আমাদের কোনো সমস্যাই থাকলো না। জগন্নাথ দেবের নামে যা জমি হাতিয়েছি তাতে চাষ করলে আমাদের হেসে খেলে সংসার চলে যাবে। রথের মেলার দিন আমার কিন্তু নতুন শাড়ি চাই, মনে আছে তো? মনে আছে গিন্নি, সব মনে আছে। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। আজ থেকে আমাদের রাজ্যের মন্ত্রীমশাইয়ের বাড়ি জগন্নাথ দেবের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হলো। এখানে মন্ত্রীমশাইয়ের বাড়ি ভেঙে জগন্নাথ দেবের মন্দির তৈরি হবে। শোনো শোনো শোনো। কি আমি কি শুনলাম? আমাদের বাড়ি ভেঙে মন্দির হবে? তাহলে আমরা যাব কোথায়? কেন? রাস্তায় রাস্তায় ঘুরবেন, গাছতলায় বসবেন, আকাশের মতো অত বড় ছাদ পাবেন। এই বাড়ি আর কি হবে? চটপট বাড়ি থেকে বেরিয়ে পড়ো। এই বাড়ি ভেঙে মন্দির হবে। তোমাকে তো এটা আমি মন্ত্রীর প্রাপ্য হিসেবে দান করেছিলাম। আজ থেকে তোমার মন্ত্রী পদ কেড়ে নিলাম, আর বাড়িটাও জগন্নাথ দেবের নামে লিখে দিলাম। যাই মন্ত্রীর তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মন্ত্রীর। হ্যাঁ? আর হ্যাঁ মহারাজ, মন্ত্রীমশাই তো ওই চাষিদের জমি ভোলার দোকান জগন্নাথ দেবের নাম করে নিয়েছেন। তাহলে ওই জমি তো জগন্নাথ দেব নিজে পাহারা দেবেন। মন্ত্রীমশাইয়ের লাঠিয়ালদের সরে যেতে বলুন। হ্যাঁ মন্ত্রী, এটা আমি ভেবে দেখিনি। তোমার তো কিছু নয়, যার নামে জমি নিয়েছো তাকেই নিজে এসে জমি পাহারা দিতে বলো। তোমাকে যেন তা ত্রিসীমানায় না দেখি, নইলে আজ বাড়ি ছাড়া করেছি, কালকে রাজ্য ছাড়া করব। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন। এই সব দানপত্র আপনি নিয়ে যান, আমার বাড়ি আমাকে ফেরত দিয়ে দিন। যাই জগন্নাথের তাই মানুষের, চলুন মহারাজ। ক্ষমা ক্ষমা আমি তোমায় করব না মন্ত্রী। তুমি তোমার দোষের শাস্তি ভোগ করো। প্রহরী, বাড়িতে যা জিনিসপত্র আছে সব সব বাইরে বের করে দাও। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো গো! বলো জয়
জগন্নাথ দেব কি জয় জয় বলভদ্র দেব কি জয় জয় সুভদ্রা মাই কি জয় আসছে বছর আবার হবে রথযাত্রা আবার হবে সব তোমার জন্য হয়েছে, সব তোমার উল্টো পাল্টা বুদ্ধির জন্য আজ আমরা পথে বসে গেছি। একটা বাড়ি ছিল, সেটাও আর নেই। কি ব্যাপার প্রাক্তন মন্ত্রী, এখানে গাছতলায় বসে আছো? মহারাজ আমার ভুল হয়ে গেছে, এই আপনার হাতে পায়ে ধরছি মহারাজ, আপনি আমায় দয়া করুন মহারাজ, আমার বাড়ি ফিরিয়ে দিন মহারাজ, আমি এরকম ভুল আর কোনো দিন করবো না মহারাজ, কোনো দিন করবো না। না 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 না, আমার হাতে পায়ে না ধরে জগন্নাথের কাছে ক্ষমা চাও আর বলো এই ভুল আর কোনোদিনও হবে না। হে ঠাকুর, জগন্নাথ ঠাকুর, আমায় ক্ষমা করে দাও ঠাকুর, আর এ ভুল কোনো দিন করবো না, তোমার নাম করে লোক ঠকাবো না, লোক আমি ঠকাবো না। ঠিক আছে ঠিক আছে, দেখো জগন্নাথ দেবের কাছে যখন চেয়েছো তখন তিনি নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করে দেবেন। বলো জয় জগন্নাথ কি জয়